বড় বড় রাজনৈতিক দলরা, মানে এটা তো আসলে বিএনপি নামে আসে, যেটা করে দেখাতে পারে নাই, ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখিয়েছে। এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমাদের চাই, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সেইটাও বা আপনি কিভাবে দেখেন? সংস্কারটা আপনার কাছে আসলে কি, কোনটা দেখলে আপনি বুঝবেন? মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে। আপনার কাছে আমরা একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই। আমি মনে করি যে 5ই অগস্ট এবং এর আগের 1 মাস পুরো দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে। এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার 1 সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই, এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল। কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন, আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই 2000 মানুষ রক্ত দেয়নি। আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি, তারপরে আরেকটা গুলি, এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া, এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন, আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো। এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত, এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ যেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে, এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে, এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল। হ্যাঁ, 15 বছর লিখতে ভয় পায়, বলতে ভয় পায়, নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে, সেই জায়গা থেকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন, আপনার মনে কি এই শঙ্কাটা রয়ে গেছে, যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই শঙ্কা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে, সেই আশঙ্কা কি আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয়? দেখুন, বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে,
এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে। একটা সেকেন্ড বেশি ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো, এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা? ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই বলছিলাম, তাই না খালেদ ভাই? হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথমে একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি আপনাকে একটু থামাই এ পর্যায়ে, আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে আমি সেটা বলছি না খালেদ, আমি একটু ক্লিয়ার করি, না হলে না খুব একটা হেজি হয়ে থাকে। মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়, আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। এখন এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি, এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য কোনো কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে, যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, যেটা মানে যেটা আসলেই ফানি, মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায়। আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই, সেটাও একটা মনে রাখার মতো বিষয়। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব মনে হয় যে শেখ হাসিনা, যিনি কারো কথা চিন্তা না করে, কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল, এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এইরকম কেন? মানে এটা আমি একটু মানা ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাবো। আমি একটু বেরেসা ফারানা থেকে আসি, একটু আপনি এটা একটু মানে আপনি মানে আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেসা ফারানা, আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, আর জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছেই। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না, আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি, জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস, আচ্ছা জুডিশিয়ারিটা ঠিক রাখি, কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। সেই কারণেই যেটা হয়েছে, জুডিশিয়ারির প্রতিটি নিয়োগ, প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া,
অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই। এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরিসা ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেব যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। বেরিসা ফারহানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি ইটস জাস্ট আ স্পেকুলেশন, ইট কুড বি 50 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, ইট অল ডিপেন্ডস অন দি উইল অফ দি পিপল। আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের। কতটুকু সচেতন হবে, কত সময় নিয়ে হবে, এটা তাদের উপর। আমার বেরিসা ফারহানা, আমি একটু বেরিসা ফারহানাকে যে প্রশ্নটা করতে চাই সেটা বেরিসা ফারহানাকে শুনে আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই যে ঘটনাটা একটু পুরনো। সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য, জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা
নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই বেচা ফারানা। আমি কি আগের আলোচনা থেকে প্লিজ প্লিজ, একটু যুক্ত হ্যাঁ করতে প্লিজ, পারি? হ্যাঁ কিন্তু আচ্ছা, দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটাকে, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না, কিন্তু বেরসে ফারানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেই নাই, আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে, আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি দুই দল নিয়ে এসে বসছেন, কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি না। এই অভ্যুত্থানটা হইছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তার না রে ভাই। রাইট, বেরসে ফারানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, ওইটা দিয়ে যদি মন্তব্য করতেন। জি, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে, সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি। কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট, এবং প্রায় 1,500 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি সরিয়ে রাখি। 2 হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে, বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এই কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায় যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতো তিনি পালায় গেছেন, সেইটাই ঠিক। আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত 15.5 বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না। সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে, ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই। হয়েছে বলে আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ভেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে
হ্যাঁ, হ্যাঁ। আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। রাজনীতিবিদরা তো বটেই। এখনো আমাদেরকে করতে কিন্তু হবে। এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে একটু বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। Okay. আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। আর তাইলে আমরা ভালোর দিকে আগাবো কিভাবে? অ্যাবসলিউটলি আমরা আগাতে পারবো না। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যায়, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী। রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা? আমি হাদিসের ইয়ে দেই নাই। জি। আমি বলেছি জি। যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল, এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরত ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কোষাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবেন। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে, এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন। কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি, এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি। কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, এবং মাল্টিকালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে না। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে, মানে জামাত ইসলামের একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো আল্লাহ থেকে। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই, ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস। ফর এক্সাম্পল মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তবতা। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ।
5 আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল, এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে। জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথা বলেছে, রোজার পরেও ইলেকশনের কথা বলেছে, রোজার আগেও ইলেকশনের কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয়, তাহলে কি হবে? আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন, সেটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন। আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না, এটা হলো প্রাথমিক সিলেকশন, এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে। আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে আমার থেকে এই পরীক্ষা শুরু হবে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে ছোট একটি পরীক্ষা, সেটা আপনার পরীক্ষা না, আপনার কাছে একটি ছোট পরীক্ষা। আপনি কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আমির হামজাকে, কিন্তু এদিকে আবার জামাতি ইসলামীর শুরা সদস্য জনাব ফরাজ হোসেন রয়েছেন, তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? শুধু জনপ্রিয় না, নট দ্যাট। আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই। একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি, 2 নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি। এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি। এবং এটা যেগুলা শুনতেছেন, অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা, ওই যে আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন, আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি, এই জন্য আমাদেরকে নিয়ে কসলাইতে হবে। জনাব আমির হামজার বিরুদ্ধে যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে, তিনি একবার বলেছিলেন যে তার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন। 2 নম্বর হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন, যেই শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না, কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। ওকে, আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করব না, যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো। এটা আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামায়াতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে। তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই। এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনে তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন, মানে আপনারা বয়কট করেছেন। পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে, সেটাকে আমাদের একটু বলা যাবে? না, উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন। আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইমলাইন, ডেট না একটা টাইমলাইন ঘোষণা করেছিলেন যে এটা 1st of April কোন একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে। এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টকের পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন। এরপরে তিনি লন্ডনে গিয়েছেন। তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত, হইতেই পারে, এটা তো ভালো, এটা খারাপ কি? রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান। এবং বিএনপির কিছু কনসার্ন ছিল, তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো, জাতীয় জীবনের জন্য ভালো, জাতীয় রাজনীতির জন্য ভালো। কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইমলাইন দিলেন, শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া, যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে, তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে, কিন্তু সেটা ভালো হতো। আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম, আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল, আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করবো, করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করবো, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। দ্যাট ওয়াজ গুড। কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই। আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে। এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে? আমি ঠিক এটা জানি না, তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায়। আর ফেব্রুয়ারিতে হলে আমি বলেছি সবার আগে আপনি বলেছেন যে
হ্যাঁ, যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট, কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য। আপনার কাছে কি আর মনে এরপরে তো হয়, রোজা আপনার কাছে কি মনে হয়, আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে? সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে। বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে থাকতে চান না, সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি? আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি, কাজ তো আমরা বাদ দিই না কোনো, রাইট, অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি, খেত খামার যার যেটা আছে। রমজান আমাদের জন্য কোনো সমস্যা না, রমজান কারো জন্যই সমস্যা হওয়া উচিত না। ওকে, কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে, সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে, আপনি করবেন না। আপনি ইফতার মাহফিলে মেহমান হিসাবে গিয়ে খেয়ে আসবেন, দোয়া করে দিয়ে আসবেন, অসুবিধা কি? আপনাকে টাকা খরচ করতে হবে কেন? ওই সময় তো এমনিও টাকা খরচ করা ঠিক না, শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না। আপনি খাবেন, অসুবিধা কি? দাওয়াত দিলে যাবেন, খাবেন, কথা বলবেন, মিশবেন, হাত মিলাবেন, এটা আপনার নির্বাচনী কাজকে আগাবে, কোনো সমস্যা তো নাই। আপনি কোনটা প্রেফার করবেন, মানে ইলেকশনের ডেট ফেব্রুয়ারি আর এপ্রিল? আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইলো ফেব্রুয়ারি, বেস্ট হলো ফেব্রুয়ারি, কিন্তু এপ্রিলে হইলে কোনো অসুবিধা নাই। আমরা মনে করি এপ্রিলে হইলে অসুবিধা নাই, তবে এটা ক্রস করা উচিত নয়। এপ্রিল ক্রস করা উচিত না, কোনো অবস্থায় উচিত হবে না। আপনি কি মনে করেন, এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান, তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা? হ্যাঁ, না, আমরা ওই যে 2-3টা জিনিস বলেছি, যে বেসিক রিফর্ম, তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার, প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা, এই 3টা জিনিস যদি আমরা মিনিমাম পাই, তাহলে ডিসেম্বর কেন, সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই টকশোটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি একটি কমেন্ট করে জানান, তাহলে পরবর্তী যে লোকটি এসে আপনার এই ভিডিওটি, আপনার এই কমেন্টটি দেখবে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আশা করি আপনি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি বদলাতে হয়, তাহলে ভালো মানুষদেরকে ভোট দিতে হবে এবং ভালো মানুষদেরকে রাজনৈতিকভাবে হেল্প করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাতে পরবর্তী প্রজন্ম একটি সুন্দর রাজনৈতিক প্ল্যাটফর্ম পাবে এবং তারা খুব সুন্দর করে রাজনীতি করতে পারবে। দেখেন, আপনি যদি একজন অসৎ মানুষকে সাপোর্ট দেন, অসৎ মানুষের পিছনে ঘোরেন, তাহলে কিন্তু তার অসৎ উদ্দেশ্য পূরণ করতে আপনিও সাহায্য করলেন তাকে, একই রকমের খারাপ কিছু কিন্তু আপনিই করলেন। তো অতএব ভালো মানুষদেরকে, আপনার এলাকায় যে ভালো মানুষটি আছে সেই ভালো মানুষদেরকে সাপোর্ট করুন এবং তাকে একটি রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিন। তাহলে হয়তোবা আপনি শান্তিতে থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।